হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ভিক্টর এডুকেশন। আমি তোমাদের সোমনাথ স্যার চলে এসেছি আজকে তোমাদের রেলওয়ে সায়েন্সের এমসিকিউ পার্ট 5 নিয়ে, যেটা আমাদের আরআরসি গ্রুপ ডি 2022 এর যে প্রিভিয়াস ইয়ার সিবিটি গুলো ছিল সেগুলো নিয়ে আলোচনা করব। এই প্রত্যেকটা সায়েন্সের প্রশ্ন টেকনিক্যাল, এনটিপিসি, এলপি, গ্রুপ ডি, জেই, আরপিএফ প্রত্যেকটার জন্য ইম্পর্টেন্ট, কারণ এটা হচ্ছে লেটেস্ট সায়েন্সের প্যাটার্ন। লেটেস্ট যে রেলওয়ের যে প্রিভিয়াস ইয়ার্স হয়েছে সেখানে যে সমস্ত সায়েন্সের প্রশ্নগুলো এসছে, টাফ, ইজি, মডারেট, কনসেপচুয়াল, এনসিইআরটি বেসড, প্রত্যেকটা তোমাদের সঙ্গে উইথ ভেরি গুড এক্সপ্লেনেশন আমি তোমাদের সামনে আলোচনা করছি। তাই তোমরা ক্লাসগুলোকে দেখো, চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করো, চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে। ঠিক আছে, তো আমাদের নতুন ব্যাচ মে ব্যাচ 2024 কিন্তু আরম্ভ হয়ে গেছে। যারা অ্যাডমিশন নিতে চাও অ্যাডমিশন নিতে পারো। অনেকে আমার পুরনো ব্যাচে অ্যাডমিশন নিতে পারোনি, কারণ ব্যাচটা বন্ধ হয়ে গেছিল। মে ব্যাচ চালু হয়েছে, মে ব্যাচে তোমরা চাইলে অ্যাডমিশন নিতে পারো, অথবা কম্বাইন্ড ব্যাচ, দুটো ব্যাচ রয়েছে, একটা হচ্ছে সায়েন্স স্পেশাল, একটা হচ্ছে কম্বাইন্ড, অ্যাডমিশন নিতে পারো। আর একটা কথা, আমার শুধুমাত্র রেলওয়ে ব্যাচ করাচ্ছি আমি। রেলওয়ে ছাড়া আমার কোনো ব্যাচ নেই, কোনো পিএসসি, ডব্লিউবিপি কোনো কিছু ব্যাচ এই মুহূর্তে নেই। অনলি রেলওয়েতে আমি ফোকাস করেছি। রেলওয়েতে যারা ভর্তি হতে চাও তারা অবশ্যই কিন্তু কন্ট্যাক্ট করে নিও। আজকে আমি করাবো তোমাদের 9 সেপ্টেম্বর শিফট 2 নিয়ে আলোচনা করব। 9 সেপ্টেম্বর শিফট 2 থেকে আসা যে প্রশ্নগুলো সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন কি বলেছে দেখো, প্রথম প্রশ্ন বলেছে একটি উত্তর লেন্সের ক্ষমতা 3 ডায়াপ্টার। তা উত্তর লেন্স মানে কি? এটা হচ্ছে একটা উত্তর লেন্স। তা উত্তর লেন্সের যে প্রধান অক্ষ, এটা মনে করো প্রধান অক্ষের সমান্তরাল যে আলোক রশ্মি গুলো সেটা কোথায় মিলিত হয়? সেটা এইভাবে মিলিত হয়। তা এটা কোন দিক? এইখানটা ফোকাস গঠিত, এটা লেন্সের কোন দিক? ডান দিক। আর এটা হচ্ছে বাম দিক। তাহলে ডান দিকে দেখো, ডান দিকে ফোকাস বিন্দুটা রয়েছে, তার মানে এখান থেকে এই যে ফোকাল লেন্থটা, এফটা কি হবে? পজিটিভ হবে। অর্থাৎ উত্তল লেন্স বা উত্তল দর্পণ যাই বলো না কেন, এদের যে ফোকাল লেন্থ সেটা পজিটিভ হয়। তাহলে অবভিয়াসলি যে দুটো উত্তর হবে সেটা পজিটিভ হবে। আমি এটাও কেটে দিলাম, এটা কেটে দিলাম, এটা কেটে দিলাম, নেগেটিভ কিন্তু হবে না। এইবার দেখো, ভালো করে খেয়াল করো, ভালো করে খেয়াল করো যে এখানে কি বলেছে তোমার 3 ডায়াপ্টার। দেখো লেন্সের পাওয়ার ক্ষমতা তো কখনো ইকুয়াল হতে পারে না। পি ইকুয়াল টু আমরা কি জানি? 1/f। তাহলে এফ ইকুয়াল টু কি হয়ে যাবে? 1/p। এবার কথা হচ্ছে এখানে মিটার আছে না সেন্টিমিটার আছে, তোমাকে দেখতে হবে। যদি সেন্টিমিটার থাকতো তাহলে 100/3 হতো। যেহেতু মিটার রয়েছে তাহলে কি হবে? 1 ডিভাইডেড বাই হচ্ছে 3 হবে। 1/3 অর্থাৎ 0.33 মিটার হয়ে যাবে তোমার উত্তর, যেটা হচ্ছে তোমার অপশন নাম্বার ডি, অর্থাৎ 0.33 মিটার। ক্লিয়ার হয়েছে প্রত্যেকের? যে তাহলে উত্তর লেন্স মানে কি? উত্তর লেন্স মানে তার যে ফোকাল লেন্থ সেটা পজিটিভ হবে। তাই আমি দুটো কেটে দিলাম। আমি না করেও বলতে পারতাম, কেন? দেখো লেন্সের ক্ষমতা 3 ডায়াপ্টার, ক্ষমতার ফোকাল দৈর্ঘ্য তো কখনো একই হতে পারে না। তাহলে এটাকেও আমি কেটে দিতাম, দিয়ে 0.33 উত্তর করে দিতাম। আদারওয়াইজ জিনিসটা তোমরা মনে রাখো, যখনই তোমাদের মিটারে দেবে তখন 1/3, আর যখন সেন্টিমিটারে যদি এটা দিত তাহলে 100/3 হতো। ঠিক আছে, 100/3 হতো তখন। এটা বোঝা গেল? তো এইটা হচ্ছে বেসিক বিষয়। নেক্সট, একটি পরিবাহীর রোধ হচ্ছে 4.2 ওহম এবং এতে 220 ভোল্ট বিদ্যুৎ প্রয়োগ করা হয়, তবে পরিবাহের মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ। ওটা ভীষণ ইজি। তো দেখো এখানে কি কি দিয়েছে, এখন এখানে দিয়ে দিয়েছে রোধ কত দিয়েছে? 4.2 ওহম দিয়েছে। আচ্ছা, এবারে ভোল্ট কত দিয়েছে, মানে ভোল্টেজ, মানে যেটা কি বলে বিভব, বিভব যেটা কত দিয়েছে না 220 ভোল্ট। এ তাহলে কি হবে না তড়িৎ প্রবাহ কত? তড়িৎ প্রবাহ মানে কি জানি? তড়িৎ প্রবাহ মানে আই। আচ্ছা, আমরা ওহমের ল থেকে কি পেয়েছি? ওহমের ল থেকে আমরা কি জানি? যে ভি ইকুয়াল টু আই। এটা তোমাদের বহুবার করেছি। আমি তোমাদের একটা কথা বলছি, তোমরা যদি আমার এই শিফটের প্রশ্ন শুধুমাত্র করে যাও, বাড়িতে বেসিক সায়েন্সটা পড়লে, জাস্ট কভার করলে, আর শুধু এই শিফট গুলো যদি রিভিশন করে যাও, তাহলে তোমার এতটা কনসেপ্ট মাথার মধ্যে ঢুকবে, কারণ আমি প্রত্যেকটা প্রশ্ন এক্সপ্লেনেশন করে করে করাই। তখন তুমি বুঝতে পারবে না যে কখন তুমি এনাফ ম্যাচিউর হয়ে গেছো রেলওয়ে সায়েন্সটাকে ক্র্যাক করার জন্য, বা 25/25 বা 40/40 পাওয়ার জন্য। ঠিক আছে, তো ভি ইকুয়াল টু আই আর যদি হয়, আই ইকুয়াল টু কি লিখতে পারি? ভি বাই আর। তাহলে ভি কত? ভি হচ্ছে 220 ডিভাইডেড হচ্ছে 4.2। তাহলে 220 ইন্টু 10 ডিভাইডেড বাই হচ্ছে 42 আমি লিখতে পারি। আচ্ছা, 42, 2 2 4, 2 1 2, 2 5 10। তাহলে এটা কত হয়? 5 0 0, 5 10 0, 1 1, 5 10 11। এটাকে তোমাকে 21 দিয়ে ভাগ করতে হবে। প্রথমে তো 21 5-এ যাবে, 21 5-এ, তারপর 21 দিয়ে, এইটা হচ্ছে মোস্ট পসিবল অ্যান্সার হবে। ঠিক আছে, অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। দেখো কি সুন্দর মুখে মুখে তোমাকে করতে হবে। তুমি 21 5-এ 105 দিলে, 105 দেওয়ার পর নিশ্চয়ই সেটা এত বড় ভ্যালু কখনো আসবে? 1100 কে তুমি 21 দিয়ে ভাগ করছো, 5238 আসছে, কখনো সম্ভব না। 1100 তোমার এখানে রয়েছে, তাহলে তোমার নিশ্চয়ই এরকম একটা ভ্যালু আসবে। দেখো তুমি যদি এরকম একটা ভ্যালুকে 20 দিয়ে গুণ করো 5-কে, বা প্রথমে তো 5 এসেই গেছে, তাহলে অ্যাপ্রক্সিমেট এরকম ভ্যালুটাই আসছে। এই দুটোকে তুমি দেখি এলিমিনেট করে দিতে পারো। তো এইভাবে তোমাকে ক্যালকুলেশনটাও ইমপ্রুভ করতে হবে, ম্যাথের ক্যালকুলেশনও এইভাবে ইমপ্রুভ করতে, যে অ্যাপ্রক্সিমেট একটা ভ্যালু নিতে হবে তোমার। ওকে, চলো। সমান্তরাল সংমিশ্রণে সংযুক্ত 3টি প্রতিরোধকের প্রতিরোধের সূত্র। প্রতিরোধক মানে রোধক আর কি, মানে রোধের
যে তুল্য রোধ আর কি, তুল্য রোধ। এটা তো আমি তোমাদের বলেছি যে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে কি হবে না 1/r ইজ ইকুয়াল টু 1/r1 প্লাস 1/r2 প্লাস হচ্ছে 1/r3। সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে 1/rp ইজ ইকুয়াল টু 1/r1 প্লাস 1/r2 প্লাস 1/r3। যদি শ্রেণী সমবায় থাকতো তখন কি হতো r is ইকুয়াল টু r1 প্লাস r2 প্লাস r3 এটা হতো। এটা গেল কি, এটা গেল হচ্ছে শ্রেণী সমবায়, আর এটা গেল কি, এটা গেল হচ্ছে সমান্তরাল সমবায়। ক্লিয়ার হয়েছে প্রত্যেকে? তাহলে অপশন বি হয়ে যাবে তোমার সঠিক উত্তর। কখনো এটা করবে না বা কখনো এটা করবে না, ঠিক আছে? এটা তো শ্রেণী সমবায়ের ক্ষেত্রে। নেক্সট, যখন কবিতা কপার সালফেটের জলীয় দ্রবণে, কপার সালফেটের জলীয় দ্রবণকে কি বলা হয় বলো? ব্লু ভিট্রিয়ল, তুঁতে যেটাকে বলা হয়, মনে আছে? নেয় এবং অ্যালুমিনিয়ামের কিছু দানা যোগ করে তখন দ্রবণের রং বদলে যায়, এটি গঠনের কারণ। দেখো আমরা যদি CuSO4 এর সঙ্গে, তোমাকে কিচ্ছু জানতে হবে না, তুমি মনে করো বিক্রিয়া জানো না, কিভাবে এটাকে অ্যাপ্রোচ করে ভালো করে বিষয়টা দেখো। সংকেতগুলো তো জানতে হবে তোমাকে, কিন্তু বিক্রিয়া তুমি জানো না, কি করে অ্যাপ্রোচ করবে? কপার সালফেটটা কি? কপার সালফেট তুঁতে বলা হয় বা ব্লু ভিট্রিয়ল বলা হয়, কারণ ব্লু কালারের হয়। এবার এর সঙ্গে তুমি অ্যালুমিনিয়াম যোগ করে দিয়েছো, তাহলে এখানে কি হতে পারে? এখানে যেটা হবে দেখো ভালো করে বোঝো, যে ফর্মুলাগুলো লেখা আছে। আচ্ছা, এখানে SO4 মূলক আছে, এখানে Al আছে, এখানে SO4 মূলক আছে আর এখানে Al আছে, তাহলে কি হতে পারে? অবভিয়াসলি Al2SO4 হবে এবং C উৎপন্ন হবে। SO4টাকে উড়ে যাবে নাকি এখান থেকে? AlOH কি করে হবে? Al2O3 তো হবেই না, এখানে থোড়ি অক্সিজেন এখানে কম্বাইন করবে অ্যালুমিনিয়াম অক্সাইড। বোঝা গেল? তার মানে সঠিক উত্তর কি হবে? Al2COSO4 এইভাবেই তোমাদের এগুলো অ্যাপ্রোচ করতে হবে। সায়েন্সটা কিভাবে অ্যাপ্রোচ করতে হবে সেটা দেখো। সায়েন্স মানে এই নয় যে তুমি যেটা জানো, যেটা পড়ে গেছো সেটাই পরীক্ষায় পড়বে, না, নাও পড়তে পারে, বাট তোমাকে তোমার যে 1000 কোটি টাকা মূল্যের যে ব্রেনটা আছে, যে ব্রেনটায় যে শিক্ষক তোমাকে শেখাচ্ছে যে তুমি এইভাবে অ্যাপ্রোচ করো, অ্যাপ্রোচটাকে দেখো। যে এখানে তুমি CuSO4 দিচ্ছ অ্যালুমিনিয়ামের সাথে, তাহলে কি হবে? সাবস্টিটিউশন রিঅ্যাকশন ঘটবে, SO4টা এর মধ্যে ঢুকে যাবে, তাই না? নেক্সট, নিম্নলিখিত কোন রাসায়নিক বিক্রিয়াটি ভারসাম্যপূর্ণ? আমি তোমাদের দেখো প্রত্যেকটা শিফটে দেখিয়েছি যে সমীকরণ ব্যালেন্স করাটা কিন্তু দিচ্ছে। সমীকরণকে কিভাবে ব্যালেন্স করতে আমি তোমাদের ধরে ধরে শিখিয়েছি। প্রথমটা দেখো, এখানে একটা Fe, এখানে তিনটে Fe, ব্যালেন্স আছে না? দু সাইড ব্যালেন্স থাকবে। এখানে একটা Fe, এখানে তিনটে Fe, ব্যালেন্স নেই। এখানে একটা Zn, এখানে একটা Zn, এখানে O4টা, এখানে O4টা, এখানে O4টা নয়, SO4, এখানেও SO4, এখানেও H2, এখানেও H2। বি বিলকুল একদম সঠিক আছে এই যে সমীকরণের যে ব্যালেন্সটা। নিচেরটা দেখো, এখানে দেখো Mg একটা ও, এখানে দেখো দুটো ও। আমরা এটাকে সমীকরণটা সমাধান করে দেখেছিলাম না? 2Mg প্লাস O2, সেখান থেকে 2Mg আগের দিন এই প্রশ্নটাই দিয়েছিল। আবার দেখো একটা শিফটে কমন হয়ে গেছে। তো শিফট ওয়াইজ শিফট করলে তুমি একটা মাথার মধ্যে ঢুকে যাবে যে কিভাবে প্রশ্নগুলো আসতে পারে, কিভাবে এর অ্যাপ্রোচ হতে পারে, ঠিক আছে? তো এইভাবে তোমাকে জিনিসটা কিন্তু করতে হবে। এখান থেকে একটা অন্য প্রশ্ন দিয়ে দিতে পারে তোমাকে, এই সমীকরণটা তুমি এখানে করলে, সমাধান করলে, এবার প্রশ্ন হলো জিঙ্কের সঙ্গে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় যে লবণটা উৎপন্ন হয় তার নাম কি? তুমি বলবে স্যার জিঙ্ক সালফেট লবণ উৎপন্ন হয়। জিঙ্কের সঙ্গে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় কি মানে কোন গ্যাস উৎপন্ন হয়? তুমি বলবে স্যার হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। আবার এটাকে অন্যভাবে প্রশ্ন দিতে পারে কি না, মেটালের সঙ্গে যদি আমি অ্যাসিডের বিক্রিয়া ঘটাই তখন কোন গ্যাস উৎপন্ন হবে? দ্যাট ইজ কোন গ্যাস? হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে। অনেক রকম অ্যাপ্রোচে একটা প্রশ্ন থেকে অনেক কিছু আমরা জানতে পারি, অনেক কিছু শিখতে পারি। জাস্ট শেখার যে ধরনটাকে, সেই ধরনটা তোমাকে চেঞ্জ করতে হবে। মুখস্থ বিদ্যা থেকে বেরিয়ে আসতে হবে, বোঝার মতো করে বুঝতে হবে। নেক্সট, আমি জানি না যে তোমরা আমার ক্লাস দেখে বোর হও কিনা, আমি একটু এভাবে কথা বলে বলে ক্লাস করাতে ভালোবাসি। আশা করি তোমরা এটাকে এনজয় করো। কোনো অসুবিধা হলে কমেন্ট বক্সে জানাবে। নেক্সট, নিচের বিকল্পগুলি থেকে 3টি প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড প্রাণী নির্বাচন। আচ্ছা, এটা কোন চ্যাপ্টারের প্রশ্ন? প্রথমে বলে দিই, এটা হচ্ছে অ্যানিম্যাল কিংডমের প্রশ্ন। তোমরা আমাকে অনেকেই বলেছো যে অ্যানিম্যাল কিংডমের ক্লাস করাবো, তার আগে প্ল্যান্ট কিংডমের ক্লাসটা করানো রয়েছে। আমার যে ইউটিউব চ্যানেল রয়েছে তার কমিউনিটি সেকশনটা সবসময় চেক করবে, ওখানে আমি বিভিন্ন রকম পুরোনো যে ক্লাসগুলো সেগুলোকে দিই, তোমাদের শেয়ার করি, যে তোমরা বুঝতে পারো। পুরোনো হচ্ছে ওল্ড ইজ গোল্ড। আমার কিছু কিছু ওল্ড ক্লাসেস রয়েছে যেগুলো অনেক ভালো, হয়তো সেগুলো ভিউ হয়নি কিন্তু অনেক বেটার ক্লাস, সেগুলোকে মাঝে মাঝে শেয়ার করে দিই, তো সেগুলোও তোমরা দেখতে পারো। যেমন প্ল্যান কিংডমটা আমি শেয়ার করেছি আমার কমিউনিটিতে, সেটা তুমি দেখতে পারো। 3 প্রকোষ্ঠের হৃৎপিণ্ড। 3 প্রকোষ্ঠের হৃৎপিণ্ড কাদের থাকে প্রথমে তোমাকে জানতে হবে। 3 প্রকোষ্ঠের হৃৎপিণ্ড কাদের থাকে না? সরীসৃপদের থাকে। মাছের ক প্রকোষ্ঠের হৃৎপিণ্ড থাকে? মাছের 2 প্রকোষ্ঠের হৃৎপিণ্ড থাকে। বাঘ কি? বাঘ তো একটা ম্যামেল,
বাঘের তো 4টা প্রকোষ্ঠ থাকবে, পায়ের একটা বার, এ তো 4টা প্রকোষ্ঠ থাকবে, তাহলে 2 প্রকোষ্ঠ কার থাকে? মাছ থাকে। 3 প্রকোষ্ঠ কার থাকে? সরীসৃপের থাকে। এখানে সরীসৃপ কে? স্যালামান্ডার হয়ে যাবে তোমার সঠিক উত্তর। স্যালামান্ডার হচ্ছে সরীসৃপ। একটাই সরীসৃপ যেটা এক্সেপশন, যার হচ্ছে কিন্তু কি না 4টে প্রকোষ্ঠ থাকে, সেটা হচ্ছে কে? সেটা হচ্ছে আমাদের ক্রোকোডাইল, যেটাকে আমরা কুমির বলি, এটা হচ্ছে এক্সেপশন। ক্লিয়ার? ওকে, চলো। যদি একটি বিক্রিয়ক একটি বিক্রিয়ায় অক্সিজেন লাভ করে তখন এটি কি বলা হয়? তোমাদের বারবার আমি জারণ বিজারণ পড়িয়েছি। জারণ মানে কি বলেছিলাম? জারণ মানে একটা, মনে করো এম একটা কি, এম একটা বিক্রিয়ক, তার সঙ্গে যদি O2 যুক্ত হয়ে কি গঠন করে? MO2 গঠন করে, তখন এই বিক্রিয়াটা কি বলবো? জারণ বলবো। কেন না এর সঙ্গে অক্সিজেন যুক্ত হয়েছে। অক্সিজেন যুক্ত হয়, অথবা যদি হাইড্রোজেন বেরিয়ে যায়, মনে করো MH রয়েছে, এখান থেকে হাইড্রোজেন বেরিয়ে M হয়ে গেছে, তখন ওকেটাকে জারণ বলবো। অর্থাৎ এখানে প্রশ্নতে কি বলেছে? অক্সিজেন লাভ করেছে। যদি হাইড্রোজেন লাভ করেছে বলতো তখন হতো বিজারণ, কিন্তু অক্সিজেন লাভ করেছে মানে কি? তখন হয়ে যাবে আমাদের জারণ। নেক্সট, এইটা খুব কনসেপচুয়াল প্রশ্ন, এর একটা বিরাট বড় কনসেপ্ট রয়েছে, কিন্তু যেহেতু একটা পার্টিকুলার প্রশ্ন, তোমাদের আমি যতটা বোঝানো দরকার ততটা বলেছি। দেখো আমি এখানে বাংলার সাথে সাথে ইংলিশটাও রেখেছি ইচ্ছে করে, যাতে এটা প্রবর্তিত কারেন্টটা অনেকে হয়তো শুনবে না, যেটাকে আমরা ইনডিউসড কারেন্ট বলছি। ইনডিউসড কারেন্ট মানে যে কারেন্টটা উৎপন্ন হয়। কেন কারেন্ট উৎপন্ন হচ্ছে না, আমাদের এই যে তোমাদের হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যখন একটা অন্তরিত, যখন তার দূরে একটা ঘোরানো হবে, মানে কি বলবো, যে গতির জন্য একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে গতি পাবে, তখন সেটা কি হবে? তখন সেখানে ইলেকট্রিক উৎপন্ন হবে, তাই না? এটা আমরা পড়েছি। তো এক্ষেত্রে ম্যাক্সিমাম কারেন্ট কখন উৎপন্ন হবে? যখন এটা এইভাবে কুণ্ডলীটা থাকে, তখন সেখানে কিন্তু ম্যাক্সিমাম কারেন্ট উৎপন্ন হয়। তাহলে কি হবে? কুণ্ডলী গতির দিকটি চৌম্বক ক্ষেত্রের সঙ্গে যখন লম্বভাবে থাকে, লম্বভাবে যখন থাকবে, দেখো এইভাবে যখন নর্থ এবং সাউথ থাকবে, এটা দেখো লম্বভাবে যখন থাকবে, তখন সেটা কি হবে? ম্যাক্সিমাম কারেন্ট কিন্তু উৎপন্ন হবে। পাতা এবং শিকড় থেকে উদ্ভিদের পরিবহন ব্যবস্থা দ্বারা কোন দ্রব্যগুলি পরিবহন করে? দেখো ভালো করে বুঝবে, পাতা এবং শিকড় বলেছে, ঠিক আছে? পাতা এবং শিকড় থেকে কি শুধু জল? উত্তর হচ্ছে না। কার্বোহাইড্রেট এবং খনিজ, জল কোথায়? নেই, তার মানে হবে না। সঞ্চিত শক্তি এবং কাঁচামাল, পাতা এবং শিকড় থেকে উদ্ভিদের পরিবহন ব্যবস্থা দ্বারা কোন দ্রব্যগুলি পরিবহন করা হয়? সঞ্চিত শক্তি এবং হচ্ছে কাঁচামাল। আচ্ছা, নেক্সট, কোন মৌলে অধাতুর বৈশিষ্ট্য রয়েছে? এগুলো তো আমরা ধাতুর প্রশ্ন তোমাদের বলেছি যে কেমিস্ট্রিতে কিন্তু ধাতু এবং অধাতু থেকে প্রচুর পরীক্ষায় প্রশ্ন আছে। তো ধাতু অধাতু চ্যাপ্টারটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ তোমাদের। সোডিয়াম একটা কি ধাতু? তাহলে সোডিয়াম হবে না। ক্লোরিন হচ্ছে একটা অধাতু। কেন না, কারণ ধাতু ধাতু আমরা কিভাবে চিহ্নিত করি? যে লাস্ট কক্ষে যে ইলেকট্রনটা যদি ফ্রি ইলেকট্রন থাকে, তাহলে সেটা কি করবে না, ইলেকট্রন কন্ডাকশন হবে, তার মানে সেটা ধাতু বৈশিষ্ট্য রয়েছে। দেখো এন এর লাস্ট কক্ষে একটা ইলেকট্রন রয়েছে, Li এর লাস্ট কক্ষে একটা ইলেকট্রন রয়েছে, পটাশিয়ামের লাস্ট কক্ষে একটা ইলেকট্রন রয়েছে, কিন্তু ক্লোরিনের কিন্তু সেটা নেই। তো সেক্ষেত্রে ক্লোরিনটা হচ্ছে একটা অধাতু, কিন্তু এগুলো হচ্ছে প্রত্যেকটা ধাতু। উদ্ভিদের পুষ্টি সম্পর্কে নিচের কোন উক্তিটি ভুল? বায়ুমণ্ডলীয় কার্বন ডাই অক্সাইড থেকে সবুজ গাছপালা কার্বন গ্রহণ করে, একদম ঠিক রয়েছে। খনিজ এবং পুষ্টি জল দ্বারা কম শোষিত হয়। আয়রন এবং ম্যাঙ্গানিজ উভয় মাইক্রোনিউট্রিয়েন্ট হিসেবে কাজ করে, একদম ঠিক। সাধারণ গাছপালা মূল অঞ্চলে মাটির জল ব্যবহার করে। সাধারণ গাছপালা মূল অঞ্চলে মাটির জল, হ্যাঁ মাটির জল ব্যবহার করে। খনিজ ও পুষ্টি জল দ্বারা কম শোষিত, এটা তো হবেই না, তার মানে এইটা তো ভুল, তার মানে এইটা হয়ে যাবে ঠিক। মানে বোঝো, মানে বলতে চাইছে যে গাছ যে পুষ্টি সংগ্রহ করে সেটা জল দ্বারা কম শোষিত হয়, কিন্তু অ্যাকচুয়ালি তো জল যখন শোষণ করে গাছে যে মূল দেয়, তখনই তো খনিজের পুষ্টিটা শোষিত হয়, তাই না? তো সেক্ষেত্রে অপশন বি হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর। নেক্সট, উত্তল দর্পণের ফোকাস দৈর্ঘ্য, এটা তো একটু আগে আলোচনা করলাম, এটা কিন্তু প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ার্সে আসা প্রশ্ন এবং 9 সেপ্টেম্বরের শিফট 2 তে আসা প্রশ্ন। তোমরা চাইলে তোমাদের কাছে প্রিভিয়াস ইয়ার্স থাকলে তোমরা চেক আউট করে নিতে পারো। তো এটা কি হয়ে যাবে? উত্তল দর্পণ। দর্পণ হোক কি লেন্স হোক, আমি বারবার বলেছি উত্তল দর্পণের ক্ষেত্রে ধনাত্মক হবে। আচ্ছা, উত্তল দর্পণের ক্ষেত্রে কি দেখি আমরা? উত্তল দর্পণের ক্ষেত্রে একটা উত্তল দর্পণ যদি হয়, আচ্ছা বাম দিকে আঁকা হয়েছে, এইভাবে আঁকি। উত্তল দর্পণের ক্ষেত্রে এইভাবে আলো এসে তোমরা জানো যে চলে যায়, এইভাবে আলো এসে চলে যায়, তাহলে এটাকে যদি আমি এইভাবে ড্র করি, এটাকে যদি এইভাবে ড্র করি, তাহলে এইখানের ফোকাসটা পাই। কোন দিকে পাচ্ছি? এটা ডান দিকে পাচ্ছি। এটা বাম দিকে কিছু পাচ্ছি না, ডান দিকে পাচ্ছি। তো এটা হচ্ছে ফোকাল দৈর্ঘ্য, যেটা আমরা ধনাত্মক পাচ্ছি। ক্লিয়ার? নেক্সট, একটি বস্তুকে 18 সেন্টিমিটার, যে বলেছি আলো থেকে প্রশ্ন আসবে না, এটা হতে পারে না, আবার আলো থেকে কিন্তু তোমাদের প্রশ্ন দিয়ে দিয়েছে। একটি বস্তুকে 18 সেন্টিমিটার দূরত্বে 9 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্যের উত্তল দর্পণের সামনে রাখা হয়েছে। কোন দর্পণের সামনে রাখা হয়েছে? উত্তল দর্পণের সামনে রাখা হয়েছে। তাহলে উত্তল দর্পণের ফোকাস দৈর্ঘ্য কি হয়? এফটা কি হয়? পজিটিভ হয়। তাহলে এফটা এখানে কত? 9 সেন্টিমিটার দিয়ে দিয়েছে।
ফোকাস দৈর্ঘ্য, তাহলে এফটা হচ্ছে 9 সেন্টিমিটার পজিটিভ। ইউটা কোথায় রেখেছে, এইখানটা রেখেছে 18 সেন্টিমিটার দূরত্বে ইউকে রেখেছে, অর্থাৎ ইউটা কি হচ্ছে, ইউটা হচ্ছে নেগেটিভ হবে, কারণ ইউটা তো এই দিকে রয়েছে, তার মানে এফটা তো এখানে রয়েছে, ইউটা তো এখানে রয়েছে, তার মানে নেগেটিভ হবে ইউটা। ইউটা কি হচ্ছে তাহলে তোমার -18 সেন্টিমিটার। ক্লিয়ার? এবার দর্পণ দ্বারা বিবর্ধন, বিবর্ধনের ফর্মুলা আমরা কি জানি, এম ইকুয়াল টু মাইনাস ভি বাই ইউ, এটা প্রত্যেকে নিশ্চয়ই জানো। তাহলে আমাদের কাজ কি, আমি তোমাদের বলেছিলাম যখন এই ধরনের প্রশ্ন দেবে তখন আমাদের ফার্স্ট অ্যাপ্রোচটা হচ্ছে এফ ইউ ভি এই তিনটের কোনটা আছে আর কোনটা নেই সেটাকে খুঁজে বের করে নেওয়া। তো আমরা যখন ম্যাগনিফিকেশন বার করবো বা বিবর্ধন বার করবো সেক্ষেত্রে আমার ভি দরকার, তো ভিটাকে আগে বের করে নিতে হবে। ভি বের করার জন্য ফর্মুলা আমরা কি জানি, 1/v প্লাস 1/u ইজ ইকুয়াল টু 1/f, অর্থাৎ কি হবে এখান থেকে আমরা বলবো যে 1/v ইজ ইকুয়াল টু 1/f মাইনাস হচ্ছে 1/u। এবার দেখো তাহলে 1/f কত, 1 হচ্ছে 9, ঠিক আছে, মাইনাস এখানে আছে আবার একটা মাইনাস, তার মানে প্লাস 1/18। এটা করলে কি হয়ে যাবে, 18 যদি আমি এখানটা নিই তাহলে এটা হয়ে যাচ্ছে 2 প্লাস 1, 2 কে 3, অর্থাৎ ভি ইজ ইকুয়াল টু কত হবে, 18/3, 3 6 18 6। তার মানে দেখো এটা প্লাস 6 আসছে, প্লাস 6 মানে এর ভিটা কোথায় গঠিত হবে, এই জায়গাটায় এর ভিটা গঠিত হচ্ছে, ঠিক আছে। সেটা আমার জেনে কাজ নেই, আমরা ম্যাগনিফিকেশন বার করব। এম ইকুয়াল টু হবে মাইনাস ভি বাই ইউ, অর্থাৎ মাইনাস অফ 6 ডিভাইডেড বাই -18 বসাবে এখানটা কিন্তু, ঠিক আছে। তাহলে মাইনাস মাইনাস কেটে গেলে 6 3 18, তার মানে বিবর্ধন কত হচ্ছে, এম ইকুয়াল টু প্লাস 1/3, অর্থাৎ বস্তুর যে আকৃতি প্লাস 1/3 মানে কি 0.33, তার মানে দেখো একের থেকে কম। এখান থেকে কি জানতে পারবো, আমরা জানতে পারবো যে এটাকে প্রশ্নটাকে ঘুরিয়েও দিতে পারতো, এখানে উত্তর হয়ে যাবে প্লাস 1/3, কিন্তু যদি বলা হয় যে যে প্রতিবিম্বটা গঠিত হলো সেটা বস্তুর থেকে ছোট না বড়, তাহলে অবশ্যই আমরা কি বলবো যে বস্তুর থেকে ছোট। কেন ছোট, কারণ দেখো ম্যাগনিফিকেশনটা যখন এই ম্যাগনিফিকেশনটা যখন লেস দেন 1 হবে তখন কি হবে, প্রতিবিম্বটা ছোট হবে, ম্যাগনিফিকেশনটা যখন গ্রেটার দেন 1 হবে তখন আমরা বলবো যে প্রতিবিম্বের যে আকৃতি সেটা কিন্তু বস্তুর থেকে বেশি। ক্লিয়ার হয়েছে প্রত্যেকের? যদি ক্লিয়ার হয়ে থাকে, আমার পেড ব্যাচ যদি জয়েন করতে চাও এই নাম্বারে কন্ট্যাক্ট করে জয়েন হয়ে যাবে। ভর্তি চলছে, অনেকেই ভর্তি হয়েছে, তারা সুন্দর সুন্দর ক্লাস এবং ম্যাটেরিয়াল উপভোগ করছে, তোমরাও চাইলে করতে পারো। আর আমি কিন্তু হোয়াটসঅ্যাপে সবসময় অ্যাভেলেবল থাকি, যার যেখানে ডাউট হয় আমাকে জিজ্ঞাসা করে নেয়, আমি রিপ্লাই দিয়ে দিই, ঠিক আছে। আদারওয়াইজ ইউটিউব থেকে অনেক কিছু শেখার আছে, তুমি এখানেও স্টে করতে পারো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো। নেক্সট, পিত্তরসের কার্যাবলী। পিত্তরস আগের দিন তোমাদের বুঝিয়েছিলাম, পিত্তরস হচ্ছে কোথা থেকে খরিত হয়, আমাদের যে লিভার রয়েছে সেখান থেকে খরিত হয়। যে পিত্তরসের কাজ নয়, কোনটা পিত্তরসের কাজ নয়, প্রথম কথা হচ্ছে অগ্ন্যাশয় উৎসেচকগুলি কার্যকারিতা বাড়ায়। অর্থাৎ দেখো ভালো করে বোঝো, তুমি বলবে স্যার অগ্ন্যাশয় উৎসেচকগুলি মানে, আচ্ছা আমাদের যে স্মল ইন্টেস্টাইন রয়েছে, স্মল ইন্টেস্টাইনে পিত্তরসও এসে মুক্তি হচ্ছে, আবার আমাদের যে অগ্ন্যাশয় জুসগুলো সেগুলো আসছে। তো পিত্তরসটা কি করছে, এই যে পুরো এনভায়রনমেন্টটাকে অ্যালকালাইন করছে, এবং যার ফলে অগ্ন্যাশয় থেকে যে এনজাইম গুলো আসছে অর্থাৎ প্যানক্রিয়াস থেকে তার কার্যকারিতা বৃদ্ধি করছে। তার মানে এটা তো সঠিক হলো। বড় চর্বিযুক্ত, অর্থাৎ দেখো বাইল কিসের উপর কাজ করে আমি তোমাদের বলেছিলাম, বা পিত্ত, পিত্ত হচ্ছে ফ্যাটের উপর কাজ করে, অর্থাৎ ফ্যাট গ্লোবিউলস গুলোকে ছোট 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 টুকরে ভেঙে দেয়, তাই না। তাহলে এটা ঠিকই আছে, বড় চর্বিযুক্ত গ্লোবিউলকে ছোট করে দেয়। অগ্ন্যাশয় উৎসেচকের কর্মের জন্য খাদ্যে ক্ষারীয় মাধ্যম সরবরাহ করে, অর্থাৎ ক্ষারীয় মাধ্যম কি করে না, ব্যাপারটা এটা একটু ওলটপালট লাগছে কথাটা, কিন্তু লাইনটা ওলটপালট, বাট কথাটা ঠিকই। অর্থাৎ আমি তোমাদের যেটা বললাম যে পুরো এনভায়রনমেন্টটাকে অ্যালকালাইন করে, কেন না, যাতে অগ্ন্যাশয়ের উৎসেচকগুলি বা অগ্ন্যাশয় এনজাইমগুলি সঠিকভাবে কার্য করে, ঠিক আছে। তো তার জন্য পুরো এনভায়রনমেন্টটাকে কি করে না, অ্যালকালাইন করে। কিন্তু লাস্টের স্টেটমেন্টটা পড়লে তুমি বুঝে যাবে, এগুলো যদি তোমরা নাও জানো, এটা তো জানো, এটা আর এটার মধ্যে যদি কনফিউশনও থাকে তাহলে লাস্টেরটা পড়লে বুঝে যাবে যেটি প্রোটিন হজমকারী উৎসেচক। একদমই না, এটা তো প্রোটিন নয়, তার মানে এটা হয়ে যাবে সঠিক। প্রোটিন এর উপর কে কাজ করে, পেপসিন কাজ করে, ঠিক আছে, তারপরে রেনিন কাজ করে, এগুলো কিন্তু প্রোটিওলাইটিক এনজাইম বলা হয়, অর্থাৎ এগুলো প্রোটিনের উপর কাজ করে, তাই না। নেক্সট, বহুবার বলেছি ডাইজেস্টিভ সিস্টেম ভীষণ গুরুত্বপূর্ণ। নেক্সট, তামা, রূপা, নাইক্রোম, এদের মধ্যে একই দৈর্ঘ্য একই ব্যাসযুক্ত কোনটি রোধ বেশি থাকবে? তোমরা প্রত্যেকে জানো নাইক্রোম। নাইক্রোম একটা সংকর ধাতু, যেটা হচ্ছে এর রোধটা সব থেকে বেশি। এটা কোথায় ব্যবহার করা হয়, এটা কিন্তু হিটারে ব্যবহার করা হয়ে থাকে। আর যদি বলা হয় যে পরিবাহিতা সব থেকে কার বেশি, যে তড়িৎ পরিবহন সব থেকে বেশি করতে পারে, তার মানে রোধ কম, কন্ডাক্টিভিটি বেশি, সেটা কার, সেটা হচ্ছে সিলভার, তখন হয়ে যাবে কিন্তু রূপা। নেক্সট, চুম্বকের যে অংশ থেকে চুম্বক ক্ষেত্ররেখা বের হয়, তোমাদের ম্যাগনেট থেকে কিন্তু ম্যাগনেট, ইলেকট্রিসিটি এন্ড লাইট, এই তিনটে হচ্ছে মেন চ্যাপ্টার। দেখো এখান থেকেই সব প্রশ্ন আছে ফিজিক্সে, ম্যাগনেট, ইলেকট্রিসিটি এন্ড হচ্ছে লাইট, যা প্রশ্ন আসছে এই তিনটে চ্যাপ্টার থেকে, এই তিনটে চ্যাপ্টার ডমিনেন্ট চ্যাপ্টার। আর কেমিস্ট্রির ক্ষেত্রে তোমাদের মেটাল, নন মেটাল, পিরিয়ডিক টেবিল, অ্যাসিড বেস সল্ট আর অর্গানিক কেমিস্ট্রি, যা প্রশ্ন আসবে এখান থেকে। বায়োলজির ক্ষেত্রে কোষ
অ্যানিমেল কিংডম, প্ল্যান্ট কিংডম, আর হচ্ছে তোমাদের ডাইজেস্টিভ সিস্টেম, মানুষের সিস্টেম গুলো। এই কয়েকটা চ্যাপ্টারই তো আছে, এখান থেকে ঘুরে ঘুরে প্রশ্ন আছে, শুধু কি দরকার, কনসেপ্ট দরকার। এখানটা কি হবে, চৌম্বক ক্ষেত্রে আমি যদি তোমাদের দেখাই তাহলে দেখবে যে এই যে দেখো নর্থ থেকে সবসময় সাউথের দিকে যাচ্ছে, সবসময় নর্থের থেকে সাউথের দিকে। দেখো যে কোনো ধরনের তুমি চুম্বক না সবসময় নর্থ থেকে সাউথের দিকে যাবে, তাহলে কি হবে, কোথা থেকে বের হয়, উত্তর মেরু। কোথায় পৌঁছায়, যদি এটা উত্তরটা মানে প্রশ্নটা একটু ঘুরিয়ে দিত যে কোথায় পৌঁছায়, তখন কি হতো, দক্ষিণ মেরু। নেক্সট, নিচের কোনটি অ্যাসিড বা ক্ষারের প্রাকৃতিক নির্দেশক নয়? এটা দেখে তোমাদের মনে হবে যে এগুলো কি প্রাকৃতিক নির্দেশ, মানে এগুলো কি নির্দেশক, কিন্তু তুমি লজিক লাগাও। পাপড়ি, রঙিন পাপড়ি, হলুদ, এগুলো তো হলুদ গাছ থেকে পাই। পাপড়ি তো মানে ফুলের পাপড়ি, তো এগুলো তো প্রত্যেকটাই প্রাকৃতিক। প্রাকৃতিক নয় কি মিথাইল অরেঞ্জ, তাহলে মিথাইল অরেঞ্জ সঠিক উত্তর। কিছু কিছু জায়গা থাকে যে আমরা ডাইরেক্ট প্রশ্নটা জানি না, মানে ডাইরেক্ট প্রশ্নটার উত্তর জানি না, কিন্তু অপশন তো এলিমিনেট করতে পারি, ভগবান তো সেটুকু বুদ্ধি দিয়েছে। অনেক কিছু যখন পড়বে, অনেক কিছু যখন একসাথে পড়বে তখন অপশন এলিমিনেট করাটা অনেক সহজ হয়ে যায়, সেক্ষেত্রে অপশন এলিমিনেট করতেই পারো, কোনো অসুবিধা নেই। নেক্সট, এটা খুব ভালো প্রশ্ন, বুঝবে প্রশ্নটা, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, বড় প্রশ্ন কিন্তু ইজি প্রশ্ন, বুঝিয়ে দিলে পারবে। আচ্ছা, প্রশ্নটা বোঝাই। একটি কাঁচের প্রিজমের মধ্য দিয়ে কি হচ্ছে, সাদা আলোর বিচ্ছুরণ হচ্ছে। একটা কাঁচের প্রিজম রয়েছে, সেখানে সাদা আলোগুলো বিচ্ছুরণ হচ্ছে, ঠিক আছে। যে রঙের উপাদানগুলো আমরা পাচ্ছি, যে যত বেশি বাঁকে সেই রঙের উপাদানের জন্য কাঁচের প্রতিসরণ সূচক তত বেশি হয়। অর্থাৎ যেটা বেশি বাঁকবে, মনে করো এখান থেকে একটা আলো যাচ্ছে, যে আলোটা নিচে রয়েছে একদম, তার মানে সে তো সব থেকে বেশি বেঁকেছে, আর যে একদম ওপরে রয়েছে সে সব থেকে কম বেঁকেছে। ভালো ভালো করে বোঝো, তার মানে যে বেশি বেঁকেছে তার প্রতিসরণকারী সূচক অর্থাৎ মিউটা, এই যে মিউ দিয়েছে এটা তার সব থেকে বেশি। এইবার বলেছে লাল, বেগুনি, হলুদ, এর এখানে তোমাকে দিয়েছে মিউ আর মিউ ভি মিউ আই, তাহলে কার সব থেকে বেশি, অর্থাৎ কার সব থেকে বেশি কিভাবে পাবো না, আমরা যখন প্রতি বিচ্ছুরণ দেখবো একটা প্রিজমে, তখন যে সব থেকে নিচে যে আলোটা থাকবে, সব থেকে নিচে যে আলোটা থাকবে তার সব থেকে বেশি হবে, কারণ বলেছে যে সব থেকে বেশি বাঁকে তার প্রতিসরণ সূচক বেশি হয়। তাহলে যে সব থেকে নিচে রয়েছে তার তো প্রতিসরণ সূচকটা বেশি, তাহলে সব থেকে নিচে কে থাকে, সব থেকে নিচে থাকে ভায়োলেট। আমরা কি বলি, বেনিয়া সহকলা নিচ থেকে উপরের দিকে, বেগুনি, বেনি নীল, বেনি মানে আকাশি, সহকলা অর্থাৎ লাল, কালো, তারপরে কে, হলুদ, তাই না। তাহলে এটা সহ মানে হলুদ, তার মানে দেখো এইখানটা একদম শেষে কে আসবে, লাল আসবে। তাহলে এখানটা লাল, লালের ডেভিয়েশনটা সব থেকে কম হয়, এটা হচ্ছে ডেভিয়েশন বা বিচ্যুতি যাকে বলা হচ্ছে, লালের ডেভিয়েশনটা সব থেকে কম হয়, তার মানে লালটা লাস্টে থাকবে আর এই ভায়োলেটটা ফার্স্টে থাকবে। সেটা একমাত্র অপশন বি তে রয়েছে। মাঝখানে তোমার হলুদটা থাকবে, মাঝখানে বলতে হলুদরা এই জায়গাটা থাকবে। ক্লিয়ার, দেখে নাও, এই দেখো, দেখতে পাচ্ছ, খুবই ইজি প্রশ্ন, শুধু একটু ঘুরিয়ে দিয়েছে আর কিছুই না, ঠিক আছে। দেখো, অর্থাৎ দেখো লাল আলোটা প্রথমে রয়েছে, মানে অর্থাৎ এর বাঁকটা অনেক কম হয়েছে, কারণ লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য অনেকটা বেশি, লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্যটা অনেকটা বেশি। কিন্তু ভায়োলেট আলোর ক্ষেত্রে দেখো একদম প্রচুর মানে কম তরঙ্গ দৈর্ঘ্য, সেক্ষেত্রে এদের বেঁকেছে বেশি। এবার এখানে কি বলেছে, যে যত বাঁকবে তার প্রতিসরণকারী সূচকটা সব থেকে বেশি হবে। এর প্রতিসরণ সূচককারী মান দিয়ে দিয়েছে মিউ আর, মিউ ভি, মিউ আই। তাহলে আমি দেখতে পাচ্ছি যে ভায়োলেট এটা সব থেকে বেশি বেঁকেছে, তার মানে প্রথমে কি হবে, মিউ ভি হবে। বোঝা গেছে, এটা ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট, যখন একটি পদার্থ O2 এর সঙ্গে মিশ্রিত তখন তাকে কি বলা হয়, উত্তর দিতে হবে, নিজেরাই পারবে, অক্সিডাইজড বলা হয়। নেক্সট, নিম্নলিখিত কোন উক্তিটি ঠিক, প্রতিটি প্রোটিনের জন্য একটা নির্দিষ্ট জিন থাকে। আচ্ছা, আমি বুঝতে পারছি না, মনে করো প্রতিটি প্রোটিনের জন্য নির্দিষ্ট আরএনএ রয়েছে, এই স্টেটমেন্টটা কি ঠিক না। প্রতিটি হরমোনের জন্য নির্দিষ্ট ক্রোমোজোম রয়েছে, এটা তো একদমই ভুল। প্রতিটি হরমোনের জন্য নির্দিষ্ট প্রোটিন রয়েছে, এটাও ভুল। তার মানে না জানলে অপশন এলিমিনেট করে বলতে পারবো এটা ঠিক, অর্থাৎ প্রত্যেকটা প্রোটিনের জন্য একটা স্পেসিফিক কি থাকে, স্পেসিফিক জিন থাকে, এটা মনে রেখো। নেক্সট, মেন্ডেল তার মটর গাছের পরীক্ষার জন্য যে 7টা বৈশিষ্ট্য নিয়েছিল তোমরা নিশ্চয়ই জানো, কোন বৈশিষ্ট্য ব্যবহার করেনি, দৈর্ঘ্য তো নিয়েছিল কারণ লম্বা বেটে আমরা ব্যবহার করতাম, বীজের আকৃতি নিয়েছিল কুঞ্চিত গোলাকার আমরা জানি, ফুলের রং নিয়েছিল হলুদ সবুজ এটা আমরা জানি, কিন্তু পাতার আকৃতি তো নেয়নি, পাতার আকৃতি নেওয়া হয়নি। বৈশিষ্ট্যগুলো দেখে নাও, এই যে বৈশিষ্ট্য 1 2 3 4 5 6 7, 7টা বৈশিষ্ট্য নেওয়া হয়েছিল। অর্থাৎ কি নেওয়া হয়েছিল, বীজের আকৃতি রাউন্ড রিঙ্কেল অর্থাৎ গোলাকার কুঞ্চিত, বীজের কালার হলুদ সবুজ, আমরা বাড়িতে যখন মোটর খাই দেখতে পাই কিছু সবুজ কিছু হলুদ, পড পড মানে ফলটা, এই যে ফলটা শেপ, একটা হচ্ছে কুঞ্চিত, একটা হচ্ছে কি, একটা হচ্ছে সোজা মানে ভালো,
কালার নেওয়া হয়েছিল পডের যে কালার, একটা হচ্ছে গ্রিন, একটা হচ্ছে ইয়েলো। ফ্লাওয়ার কালার নেওয়া হয়েছিল, একটা হচ্ছে পার্পেল, একটা হচ্ছে হোয়াইট। আমরা দেখতে পাই পার্পেল এবং হোয়াইট কালারটা আমরা দেখতে পাই সিড। ফ্লাওয়ার হচ্ছে কি, ফ্লাওয়ার লোকেশন একটা হচ্ছে উপরের দিকে ফ্লাওয়ার লোকেশন, একটা হচ্ছে মানে একটা হচ্ছে অ্যাক্সিয়াল মানে কি বলবো যে মানে ধারে ধারে, আর একটা হচ্ছে ডগাই, এটা টার্মিনাল পয়েন্ট, ঠিক আছে। আর প্ল্যান সাইজ তো এটা তোমাদের তো ফার্স্ট F1 জন্যই ছিল, একটা হচ্ছে টল, একটা হচ্ছে শর্ট। কটা টোটাল নেওয়া হয়েছিল? 7টা। দেখো 1 2 3 4 5 6 7, 7টা নেওয়া হয়েছিল বা 7 জোড়া বৈশিষ্ট্য নেওয়া হয়েছিল, ঠিক আছে। এগুলো একটু দেখে যাবে, এখান থেকে কিন্তু প্রশ্ন আসছে, মেন্ডেল থেকে অবভিয়াসলি একটা করে প্রশ্ন আসছে। নেক্সট, যে হাইড্রোকার্বন গুলিতে দুটি কার্বন পরমাণুর দ্বৈত বন্ধন রয়েছে তাকে বলা হয়। আচ্ছা আমি তোমাদের এটা বলেছিলাম আগের দিন অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকাইন পড়াতে গিয়ে। অ্যালকেন কি বলেছিলাম? অ্যালকেন হচ্ছে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড বলেছিলাম। অ্যালকিন কি বলেছিলাম? অ্যালকিন কি বলেছিলাম? কার্বন কার্বন ডবল বন্ড। আর অ্যালকাইন, অ্যালকাইন কি বলেছিলাম? অ্যালকাইন, এগুলো বাংলা একটু দেখে নেবে। অ্যালকাইন, ইন আর কেন, যেটা হচ্ছে মিথেন, যেটাকে এক্সাম্পল হচ্ছে আমি বলে দিই, এটা হচ্ছে মিথেন, ঠিক আছে। এটা হচ্ছে ইথিন, ইথিন। আর এটাকে আমরা বলতে পারি যে অ্যাসিটিলিন, এক্সাম্পল গুলো দিলাম, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কার্বন কার্বন ডবল বন্ড হয়, আর এখানে হচ্ছে কার্বন কার্বন ট্রিপল বন্ড হয়। একটা কথা মনে রাখবে, এই যদি সিঙ্গেল বন্ডটাকে বাদ দিই, এইগুলো হচ্ছে কি, এইগুলো হচ্ছে অসম্পৃক্ত যৌগ বা অসম্পৃক্ত হাইড্রোকার্বন বলা হয়। ডবল বন্ড বা ট্রিপল বন্ডকে বলা হয় অসম্পৃক্ত, আর সিঙ্গেল বন্ডকে বলা হয় কি, সম্পৃক্ত বা স্যাচুরেটেড হাইড্রোকার্বন বলা হয়। তাহলে এখানে কি রয়েছে? ডবল বন্ড, দ্বৈত বন্ধন রয়েছে, তাহলে কি হবে? অসম্পৃক্ত হাইড্রোকার্বন হবে। ট্রিপল বন্ড থাকলে কি হতো? অসম্পৃক্ত হাইড্রোকার্বন। সিঙ্গেল বন্ড থাকলে হতো সম্পৃক্ত হাইড্রোকার্বন। নেক্সট, নিউল্যান্ডের অষ্টক সূত্র তোমাদের প্রচুরবার বলেছি। নিউল্যান্ডের অষ্টক সূত্রের প্রথম এলিমেন্ট কি পাওয়া যায়? হাইড্রোজেন। লাস্ট এলিমেন্ট কি পাওয়া যায়? থোরিয়াম। এটা বহুবার প্রশ্ন এসেছে, এটাও ইম্পর্টেন্ট। নিউল্যান্ডের অষ্টক সূত্র কি হয়? প্রথমটার সঙ্গে 8 নম্বরটার মিল হয়। এটা কিসের উপর বেস করে গঠিত? অ্যাটমিক মাসের উপর বেস করে গঠিত। তাহলে এখানে শুধুমাত্র ধাতব উপাদান না, শুধুমাত্র হালকা উপাদান। ইয়েস, হালকা উপাদানগুলো নেওয়া হয়েছিল, কিন্তু কোন রকম ভারী উপাদান এক্ষেত্রে নেওয়া হয়নি। 440 নিউটনের ওজনের একটি মেয়ে 20 সেকেন্ডে 7 মিটার উচ্চতার একটি দড়ি বেয়ে উপরে ওঠে। ভালো করে বুঝবে বিষয়টা, মেয়েটি কত শক্তি ব্যয় করছে। শক্তি মানে কি জানি, শক্তি মানে কি, এই প্রশ্নটা অনেক বোঝার আছে তোমাদের। প্রথমে তুমি খুঁজে পাবে না যে কোথা থেকে শুরু করবে অঙ্কটা। শক্তি মানে কি? শক্তি মানে আমরা জানি যে ওয়ার্ক অর্থাৎ কার্য ডিভাইডেড বাই সময়, শক্তি বা পাওয়ার। এবার দেখো 440 নিউটন ওজনের একটি মেয়ে, 440 নিউটন ওজন মানে কি? 440 নিউটন ওজন মানে হচ্ছে ডব্লিউ, ডব্লিউ ইকুয়াল টু আমরা কি জানি? mg, তার মানে সেটাই হচ্ছে 440 নিউটন, বা আমরা বলতে পারি যে ফোর্স। এবারে ওয়ার্ক ইজ ইকুয়াল টু কি বলতে পারি? ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট, তাহলে এটাই তো তার ফোর্স দিয়েছে, ইনটু ডিসপ্লেসমেন্ট 7, তাহলে কি হবে? ডব্লিউ ইকুয়াল টু এফ ইনটু এস হয়ে যাবে। তাহলে তুমি এখানে লিখে দাও যে 440 ইনটু হচ্ছে 7 ডিভাইডেড বাই টাইম কত রয়েছে? 20 সেকেন্ড, তাহলে এখানে 20 বসিয়ে দাও, শূন্য শূন্য কেটে দাও, 2 2 4, 2 2 4 22, সাথে 7 2 14 4 হাতে থাকলো 1, 7 2 14 কে 15, 154। 154 কি হবে? ওয়াট, অথবা আর একটা ইউনিট কি? জুল পার সেকেন্ড। 154 অপশন এ। খুব ভালো প্রশ্ন, এই ধরনের প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট টাইপ এটা, ঠিক আছে। কি বলেছে দেখো, একটি গ্রহের ভর এবং ব্যাসার্ধ উভয় পৃথিবীর তুলনায় অর্ধেক। মনে করো আমাদের পৃথিবীর ভর কত? m, তাহলে ওই গ্রহটার ভর কত? m/2। আচ্ছা, ব্যাসার্ধ কত? r, তাহলে ওই গ্রহটার ব্যাসার্ধ কত? r/2। পৃথিবীতে ওজন w হলে বস্তুটার w ওজন সেই গ্রহে কত? আচ্ছা, w ইকুয়াল টু আমরা কি জানি? w ইকুয়াল টু আমরা জানি যে m ইন্টু জি। এবার এই এমটা তো বস্তুর ভরটা তো এভরিওয়্যার সমান, কিন্তু একটা জায়গা থেকে আর একটা জায়গায় বস্তু, দেখো বস্তুর ভর কিন্তু সব জায়গায় সমান হয়, কিন্তু বস্তুর ওজনের পার্থক্য কেন হয়? কারণ জি এর পার্থক্য হয়, জি এর পার্থক্যটা সব জায়গায় হয়। আর এই জিটা কিসের উপর নির্ভর করে? জিটা হচ্ছে যে গ্রহটায় যাচ্ছি তার ভর এবং তার ব্যাসার্ধের উপর নির্ভর করে, কারণ আমরা কি জানি? এবার দেখো কি করছি, তাহলে ডব্লিউ ইকুয়াল টু এম জি। এটা কার ডব্লিউ? এটা মনে করো পৃথিবীতে যে বস্তুটা রয়েছে, কারণ পৃথিবীর যে জিটা সেটা জি ধরলাম আমি, পৃথিবীর অভিকর্ষ ত্বরণটা জি, তাহলে পৃথিবীতে বস্তুর ভরটা কত? ডব্লিউ। এবারে দেখো জি ইকুয়াল টু আমরা কি জানি? জি ইকুয়াল টু জানি জিএম ডিভাইডেড বাই আর স্কয়ার, এটা মনে করো তাহলে পৃথিবীর, এটা হচ্ছে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, এটা হচ্ছে এম আর এটা হচ্ছে আর স্কয়ার, তাহলে জি ইকুয়াল টু কি? জিএম বাই আর স্কয়ার। এবার এখানটা এর যে জি, এর জি ডট ইকুয়াল টু কি হবে না? জি ইনটু দেখো m/2 ডিভাইডেড বাই হচ্ছে r/2, এটা গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্টটা মনে করো একই রাখলাম, ঠিক আছে। তাহলে জি ডট ইকুয়াল টু কি হবে না? জি ডট ইকুয়াল টু হবে জি ইনটু দেখো m/2, এটা এটা হচ্ছে হোল স্কয়ার হবে, ঠিক আছে। তার মানে কি হবে? 2 আর 2 2 4, মানে একটা 2 কেটে যাবে, উপরে 2 থাকবে, জিএম
ডিভাইডেড বাই হচ্ছে আর স্কোয়ার, ঠিক আছে। তার মানে জি ডট ইকুয়াল টু এই জিএম ডিভাইডেড বাই আর স্কোয়ারটাকে আমি যদি কমন নিই তাহলে কি হবে, জিএম বাই আর স্কোয়ার, দেখো এখানেও জিএম বাই আর স্কোয়ার জি, তার মানে এখানে লিখতে পারি 2g। তার মানে জি ডট ইকুয়াল টু কি হলো, জি ডট ইকুয়াল টু হলো 2g, বোঝা গেল, জি ডট ইকুয়াল টু হলো 2g। তাহলে আমি যদি লিখি ডব্লিউ ইকুয়াল টু মানে ডব্লিউ ডট, অর্থাৎ ওই গ্রহটায় যে বস্তুটার ওজন হচ্ছে, নতুন গ্রহে বস্তুটার যে ওজন, ডব্লিউ ডট ইকুয়াল টু কি লিখতে পারি না, ডব্লিউ ডট ইকুয়াল টু লিখতে পারি যে এম ইন্টু জি ডট। এবার এম ইন্টু জি ডট এর মান কত, জি ডট এর মান হচ্ছে 2g, তার মানে এম ইন্টু 2g, তাহলে এম ইন্টু 2g মানে কত, 2 ইন্টু এম ইন্টু জি। এবার এম জি এর মান কত, ডব্লিউ, তার মানে 2w। তার মানে দেখো যে বস্তুটার ভর এখানে ডব্লিউ, ওটা ওই গ্রহে কত হচ্ছে 2w, মানে দ্বিগুণ হচ্ছে, তার মানে কত হবে 2w হয়ে যাবে সঠিক উত্তর। বুঝতে পেরেছো? কি সুন্দর আমি এক্সাম্পল দিয়ে করে তোমাদের দেখালাম। দেখো একটা বস্তুর ওজনটা কেন চেঞ্জ হয়, ওজনটা কিসের উপর নির্ভর করে, ওজনটা হচ্ছে অভিকর্ষ ত্বরণের উপর নির্ভর করে, কারণ পৃথিবী কোনো বস্তুকে যে বল দ্বারা আকর্ষণ করে সেটা দ্বারা ওয়েট, তাহলে জিটা যদি চেঞ্জ হয় তাহলে বস্তুর ওয়েটটাও চেঞ্জ হবে। তাহলে দেখো জিটা কিন্তু ওইখানটা চেঞ্জ হচ্ছে, ওই কেন চেঞ্জ হচ্ছে, কারণ শেপের উপর নির্ভর করে, জিটা তো কোন একটা গ্রহের শেপের উপর নির্ভর করে, তার মাসের উপর নির্ভর করে। এই যে দেখো জিটা কিসের উপর নির্ভর করে, বস্তুর ভরের উপর নির্ভর করে না, পৃথিবীর ভর এবং তার ব্যাসার্ধের উপর নির্ভর করে। ক্লিয়ার? এই ছিল তোমাদের আজকে ক্লাস, আর কোনো প্রশ্ন নেই। আজকে অনেক কিছু কিন্তু 3 থেকে 4টা প্রশ্ন হেভি হেভি কনসেপচুয়াল ছিল। এই যে লাস্ট প্রশ্ন, তার আগের প্রশ্নটা, এগুলো কনসেপচুয়াল ছিল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। একটাই কথা, যারা আমার পেড ব্যাচে অ্যাডমিশন নিতে চাও তারা কিন্তু অ্যাডমিশন নিতে পারো। আর প্লিজ তোমরা ক্লাসটিকে লাইক করো, নতুন হলে চ্যানেলটিকে অবভিয়াসলি সাবস্ক্রাইব করো না, কারণ আমি রেলের ওপরে কিন্তু সায়েন্সের প্রত্যেকটা ক্লাস তোমাদের ফ্রিতে ইউটিউবে দিচ্ছি। আর পেইড ব্যাচ যারা ন্যূনতম ফিজ রয়েছে, যারা পেইড ব্যাচের ফিজ বা অন্যান্য ডিটেলস জানতে চাও, এই নাম্বারে একটু কন্ট্যাক্ট করে নাও। আমি তোমার ফোন ধরবো, আমি তোমাকে গাইড করবো, সবকিছু আমি তোমাকে বোঝাবো, এখানটা কিন্তু করতে পারো। এবং এই মুহূর্তে কিন্তু আমাদের শুধুমাত্র রেলওয়ে ব্যাচ চলছে। যারা সায়েন্সের ব্যাচে অথবা কম্বাইন্ড ব্যাচে অ্যাডমিশন নিতে চাও, এর থেকেও ভালো ম্যাটেরিয়াল তোমাদের, একদম সুন্দর ম্যাটেরিয়াল, যারা ভর্তি হচ্ছে তারা কিন্তু একজনও কেউ আনস্যাটিসফাইড এটা বলতে পারে না, তারা প্রত্যেকে স্যাটিসফাইড। ঠিক আছে, তোমরা চাইলে অ্যাডমিশন নিতে পারো এবং ক্লাসটিকে এনজয় করতে পারো। এই রয়েছে বিষয়বস্তু যেগুলো আমি তোমাদের করাবো। আদারওয়াইজ তোমরা ইউটিউব থেকেও শিখতে পারো। একটাই রিকোয়েস্ট, ছোট্ট চ্যানেলে ছোট্ট স্যারের তরফ থেকে তোমাদের ছাত্রছাত্রীদের কাছে একটাই রিকোয়েস্ট, ক্লাসটিকে ভালো লাগলে প্লিজ শেয়ার করে দাও। সামান্য কিছু সাবস্ক্রাইবার বাকি 1K হতে, যেটা তোমরা করলে আমি অত্যন্ত খুশি এবং ক্লাসগুলোকে রেগুলারলি আনবো। যত বেশি ভিউ হবে, যত বেশি সাবস্ক্রাইবার হবে, তত তাড়াতাড়ি আমি ক্লাস আনবো, কারণ আমারও মোটিভেশনটা হচ্ছে ভিউ, সাবস্ক্রাইবার, ওয়াচ টাইম, এগুলো আমাকেও মোটিভেশন করে। সবাই খুব ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো। থ্যাঙ্কস।